নমস্কার প্রিয় দর্শক, এই বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমরা উধারবন্দের রাজনীতি নিয়ে আলোচনা করব। আগামী 2026 সালের যে নির্বাচন নিয়ে যে গতিবিধি চলছে সে নিয়ে আজকের আলোচনা। আমরা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কিছু যেগুলো ডেভেলপমেন্ট হবে সেগুলো নিয়ে আপনাদের সামনে আসব, এবং যে প্রার্থী প্রত্যাশীর তালিকা সব দলেরই, বিজেপি কংগ্রেস মূলত, তো সেই প্রার্থী তালিকা আরো দীর্ঘ হচ্ছে কি না সে নিয়ে আমরা একটা আভাস দিয়ে রেখেছিলাম যে প্রার্থী তালিকা দীর্ঘ হবে এবং হয়তো 20, 20, 22 এরকম হয়ে যেতে পারে। তো আমাদের ধারণা মোটামুটি মিলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখন খুবই ইন্টারেস্টিং পর্যায়ে প্রচার জোর কদমে চলছে। আমার সঙ্গে শিবাজিদা রয়েছেন। তো আমরা দুজনই এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু চমকপ্রদ তথ্য তুলে ধরবো। আমরা অনুরোধ করছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, কারণ অনেক ইন্টারেস্টিং কথা আমাদের ভিডিওর মধ্যে মধ্যে থাকবে, অনেক অজানা দিক আপনারা পেতে পারেন। সুতরাং আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন অনুরোধ করছি আপনাদের। আর যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমাদের পেজ ফলো করবেন। তো যাই হোক, আমাদের পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা বলেছিলাম যে বিজেপির বা কংগ্রেসের কারা কারা প্রার্থিত্ব তালিকায় এগিয়ে রয়েছেন, তাদের নামগুলো আমরা এই মুহূর্তে এখন আবার চর্চায় আনছি না, পুনরায় একটু পরে আমরা আনবো যারা দৌড়ে রয়েছেন। এখন আমরা নতুন কিছু খবর নিয়ে আপনাদের বলতে চাই। নতুন খবরের মধ্যে হচ্ছে গিয়ে যে বিজেপি পরিবারে একজন নতুন দাবিদার এখন চর্চায়। তিনি হচ্ছেন সঞ্জয় আদিত্য সিং। সঞ্জয় আদিত্য সিং তিনি 2016 সালেও টিকিটের দাবিদার ছিলেন এবং তিনি জয়পুরের বাসিন্দা, কাছাড় জয়পুরের, এবং বেশ একজন প্রভাবশালী ব্যক্তি, এবং তিনি সর্বভারতীয় এবং গোটা বিশ্বেই একটা সুনাম অর্জন করেছেন। তার যে প্রোফাইলটা আমরা পেয়েছি এখন পর্যন্ত, সেই প্রোফাইলটা আপনাদের সামনে তুলে ধরছি। তার ঘনিষ্ঠ মহল থেকে আমরা জানতে পেরেছি যে তিনি এখন অনেক কিছুর সঙ্গে জড়িত আছেন, গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে, যেমন জেট উইংস এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা এবং সিও এবং এমডি। তার যে জেট উইংসের, জেট একটা আপনারা সবাই জানেন একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। এরপরে ইনফোভ্যালি এডুকেশনাল অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান। তাছাড়া মণিপুরের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশনের চেয়ারম্যান। একই দায়িত্ব ত্রিপুরা স্টেট ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশনের তিনি চেয়ারম্যান, এবং পাশাপাশি একসম ওউড ইন্ডিয়া লিমিটেডের সিও, ব্যবস্থাপনা পরিচালক। তো এই হচ্ছে আমাদের যে আমরা সঞ্জয় আদিত্য সিংহের যে প্রোফাইলটা বললাম, এবং তিনি বিজেপি দলের একটা ঘনিষ্ঠ, যে উচ্চ মহলে ঘনিষ্ঠতা রেখে চলেন, এতটুকু খবর আমরা পেয়েছি। এবং এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এবং এটা খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি আত্মপ্রকাশ করতে চলেছেন, হয়তো পুজোর পরেই তিনি আত্মপ্রকাশ করতে চলেছেন বলে শোনা গেছিল। আরেকটা নাম আমরা শুনতে পাচ্ছি, রবিজ্যোতি ভট্টাচার্য। উধারবন অঞ্চলে যিনি বাদল ভট্টাচার্য নামে পরিচিত, আপনারা সবাই জানেন, বিশিষ্ট ব্যবসায়ী। তো তিনিও ময়দানে এখন কি ভূমিকায় আছেন না আছেন সে ব্যাপারে আমি শিবাজিদার কাছ থেকে একটু জানতে চাইব। একেবারে ঠিক বলেছ শিবাশিস। উধারবন্দে বিজেপির প্রার্থী সংখ্যা বাড়ছে, আর তুমি বললে সঞ্জয় আদিত্য সিং এর কথা। সঞ্জয় আদিত্য সিং খুব শক্তিশালী প্রার্থী হিসেবেই তিনি ময়দানে নামছেন পুজোর পর, যতটুকু তোমার কাছে খবর আছে, আমার কাছে খবর রয়েছে। আরেকজন তিনি হলেন রবিজ্যোতি ভট্টাচার্য, যাকে সবাই বাদল ভট্টাচার্য হিসেবে অনেকে আবার বাদল ভট্ট নামে। হ্যাঁ, তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অবশ্যই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উধারবন্দের চেনা মুখ তিনি। এবং তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, তার
ঘনিষ্ঠ মহল থেকে তিনি 2011-12 সালে এই বিজেপির তিনি সদস্য পদ গ্রহণ করেছিলেন। আর সেই সূত্র ধরে তিনি 2016 সালে তিনি বিজেপি টিকিটের তিনি দাবিদার ছিলেন। 2021 সালেও তিনি দাবিদার ছিলেন এবং সে সময় 2021 সালে তাকে নিয়ে বেশ চর্চাও উদাহরণ হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি সরে যান। কিন্তু এবার প্রথম দিকে তো আপনারা গত ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি যে কতজন প্রার্থী রয়েছেন, কিন্তু এতদিন তার কোনো নাম শোনা যায়নি। গত 3-4 দিন থেকে আমরা দেখতে পাচ্ছি গোটা উদারবন বিধানসভা নির্বাচন চক্রে তিনি চষে বেড়াচ্ছেন বাদল ভট্টাচার্য। এখন দেখা যাচ্ছে যে মানে প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলে যাচ্ছে। হ্যাঁ, প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। তুমি আগে একটা কথা বলেছো আগের ভিডিওতে যে উদারবন্দ নিয়ে যেভাবে প্রার্থিত্ব প্রত্যাশীর দৌড়, আমরা আগের ভিডিওতে বলেছিলাম, তুমিও বলেছিলে যে কেন এত দৌড়, সেটা অন্য বিষয় যদিও, আপাতত বাস্তব হচ্ছে যে বাদল ভট্ট দৌড়াচ্ছেন। তবে সঙ্গে একটা কথাও আমরা তার ঘনিষ্ঠ মহল থেকে জানতে পেরেছি যে তিনি খুব স্বাভাবিকভাবেই বিজেপির টিকিটের দাবি মানে করবেন। তিনি ময়দান চষে বেড়াচ্ছেন, তিনি বিজেপি টিকিটই চাইবেন। এবং যতটুকু জানতে পেরেছি আমরা তার ঘনিষ্ঠ মহল থেকে, যে যদি বিজেপি টিকিট তিনি না পান তাহলে হয়তো অন্য কোনো দলের তিনি টিকিট চাইবেন। মানে তার তো এমনকি আমরা এও জানতে পেরেছি যে যদি অন্য দলেরও তিনি টিকিট না পান, 26-এর বিধানসভা নির্বাচনে বাদল ভট্ট বা উদারবন্দের একজন প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। হ্যাঁ, সেই সম্ভাবনাটাই প্রবল। সঞ্জয় আদিত্য সিংয়ের যে কথাটা বললাম, তিনি যেহেতু তার যে প্রোফাইলটা আমরা প্রথম জানিয়ে দিয়েছি সবাইকে, সেটা দেখা যাচ্ছে তিনি সর্বভারতীয় স্তরে, এবং শোনা যাচ্ছে অনেকগুলো দিল্লি বা অন্যান্য যে মেট্রো সিটিগুলোতে তার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত, সেটা যার ফলে তার একটা সর্বভারতীয় পরিচিতি। সুতরাং সেই হিসাবে দিল্লির যে রাজনীতি আছে বা দিল্লির যে দলীয় নেতৃত্ব আছে, তার কাছে তার প্রোফাইলটা হয়তো একটা পরিচিত প্রোফাইল, এবং তিনি রাজনীতিতে আত্মপ্রকাশ করাটা একটা স্বতন্ত্র দিক, তো সেটাও তিনি এবার চাইছেন। এবং সেই সঙ্গে আমরা আমাদের রবিজ্যোতি ভট্টাচার্য বা বাদল ভট্টের যে কথাটা আমরা বললাম, না ঠিক আছে, সেটা তুমি ঠিক বলেছো। শিবাশিস, এই যে সঞ্জয় আদিত্য সিং এর কথা বললে, আমাদের কাছে যতটুকু খবর রয়েছে যে সঞ্জয় আদিত্য সিং বিজেপির দিশপুরে একটা শক্তিশালী একটা লবির সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা রয়েছে। দিশপুরে বিজেপির একটা শক্তিশালী লবির সাথে সঞ্জয় আদিত্য, সেই খবর কিন্তু আমাদের কাছে আছে এবং মনে হয় রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তাদের কাছেও রয়েছে। এবং তিনি একজন প্রতিষ্ঠিত তো বটেই, পাশাপাশি তিনি ইয়াং জেনারেশনের কাছে খুব একটা জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিতে পারে। এখন এই যে আমরা দুজন প্রার্থীর নাম বললাম, তারপর আমরা চলে আসি যে বর্তমান যে ট্রেন্ড, কারা কারা ময়দানে প্রচার চালাচ্ছেন। সেই মিঠুন নাথ রয়েছেন, নীলাভ মৃদুল মজুমদার রয়েছেন, তারপর সুরেন্দ্র প্রসাদ সিংহ, শ্যামাপদ রায়, এবং শোনা যাচ্ছে বাসুদেব শর্মাও রয়েছেন। এই যে নামগুলো, আপাতত হেমাঙ্গ শেখর দাস তো সেভাবে আত্মপ্রকাশ আমরা এখনো জানতে পারিনি। নবারুণ চক্রবর্তী আছেন, পুলক দেব, প্রসেনজিৎ ভট্টাচার্য, আরো কিছু নাম হয়তো যুক্ত হতে পারে। হ্যাঁ, এখানে একটা খুব মজার ব্যাপার দেখা যাচ্ছে যে আমরা আগেই বলেছি যে টিকিট পাবেন বিজেপি দলেরই বলুন বা কংগ্রেসেরই বলুন, টিকিট পাবেন একজন টিকিট পাবেন। বিভিন্ন দিক খতিয়ে থেকে বিভিন্ন প্যারামিটার অনুযায়ী টিকিটটা প্রদান করা হবে। তো এখানে যে উদারবন্দের সেই যে পরিচিত যে আমরা যে বাস্তবটা রয়েছে, সেই বাস্তবটা
ময়দানে যারা রয়েছেন তো তারা তো রয়েছেনই, তারা নিজস্ব ছন্দে কাজ করে চলেছেন। আর এখানে এখন আমরা যদি কংগ্রেসে একটু যাই, কংগ্রেসে কিন্তু খুব একটা পরিবর্তন এখনো এই মুহূর্তে আবার লক্ষ্য করা যাচ্ছে না। প্রাক্তন মন্ত্রী অজিত সিংহের সঙ্গে সন্দীপন নন্দী এবং পুলক রায় নিজস্ব যে পরিসরে বলছেন যে তিনি ময়দানে রয়েছেন। তো এই পরিস্থিতিতে কংগ্রেসের মোটামুটি প্রার্থী প্রত্যাশীর সংখ্যা আর বাড়ছে না। সেটাই। হ্যাঁ, ওই তিনজনের মধ্যেই সীমাবদ্ধ মোটামুটি, হয়তো আরো একজন শেষমেশ হতে পারে, মোটামুটি বাড়ছে না কংগ্রেসের টিকিট প্রত্যাশী বাড়ছে না। আমরা আগে তাপস দাসের কথা বলেছিলাম, তাপস দাস শোনা যাচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি একটা এরিয়াতে তিনি বেশি যাচ্ছেন এবং একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিজের যে চলাচলটা সীমাবদ্ধ রেখেছেন। তো এই পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে উদারবন্দির পলিটিক্স এখন আগামীতে, আমরা আগে বলেছিলাম যে আমরা বাস্তবটা তুলে ধরবো, যেহেতু এটা ময়দানের ব্যাপার, আমরা দর্শকদের কাছে আমরা যে ময়দানের হালচালটা তুলে ধরার বেশি আমরা কিছু করতে পারি না। এখন আমাদের কাছে যে খবরগুলো আসে, যেগুলো চর্চায় যে নামগুলো চলে আসে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা আমাদের করতে হবে। টিকিট তো দেবে দল, টিকিট দল দেবে। আমাদের আলোচনায় যে টিকিট কেউ পেয়ে যাবে সেটা কোনো কথা না। দল টিকিট দেবে, যা ঘটছে, যা সত্য বাস্তব, সেগুলো আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরা আমাদের কর্তব্য মনে করছি। আরেকটা এখানে ইন্টারেস্টিং ব্যাপার জানিয়ে রাখছি যে যেহেতু বিজেপি দলে এখন প্রার্থী প্রত্যাশীর ভিড়, এখানে আমরা নাম বলছি না, একজন ক্যান্ডিডেট, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা প্রিয় দর্শক, এবং বিজেপির যারা প্রার্থিত্ব প্রত্যাশী তারা কিন্তু যে সবসময় ভারত মাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাদের আদর্শের কথা বলে বেড়ান, কিন্তু একজন ক্যান্ডিডেট রয়েছেন যিনি দেখা যাচ্ছে বর্তমানে বিজেপির যে প্যারামিটার, মানে বিজেপি প্রার্থী হলে কি কি জিনিস করতে হয় বা কোন কোন জিনিসের প্রতি আনুগত্য দেখাতে হয়, সেগুলোর বাইরে তিনি কাজ করছেন। এটা খুব ইন্টারেস্টিং। আমরা আগামীতে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এবং জানা যাচ্ছে যে বিজেপি টিকিট না পেলে অন্য কোনো সর্বভারতীয় দলের তিনি সদস্য হতে পারেন। এরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ময়দানে, এবং তিনি বেশ শক্তিশালী প্রার্থী হিসেবে ময়দানে আছেন। তো দেখা যাচ্ছে যে বিজেপিতে আরো আছে যেটা খবর, মানে এটা খুব চাঞ্চল্যকর একটা খবর, যে বিশেষ করে শাসক দলের মধ্যে যারা প্রত্যাশী আমরাই হয়তো সবার নাম এখন পর্যন্ত জানতে পারছি না। এত দীর্ঘ আমরা এও জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে যে এক দুজন এমনও আছে, যদি দলীয় টিকিট না পান তাহলে নির্দল, তারা নির্দল না কি করবেন সেটা জানা যায়নি, কিন্তু তারা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন উদারবন্দে, এমনও শোনা যাচ্ছে। সেটা একটা চাঞ্চল্যকর। তারা যদি সত্যি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উদারবন্দে, তাহলে তারা কোনো দলের না, অর্থাৎ নির্দল, এবং তারা স্বাভাবিকভাবেই তারা শাসক দলের ভোট টানবেন। সেটা একটা বেশ বাস্তব উদারবন্দে বর্তমান চিত্র। তো দেখা যাচ্ছে যে মানে সেই কিছু না হলে এখানে দেখা যাচ্ছে যে আমরা আগে বলেছিলাম বসে যাওয়ার ব্যাপার, এবার বসে যাওয়ার ব্যাপার না হয়ে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী। যেমন আজকে গেরুয়া দলের মধ্যেও হয়তো যারা খুব বেশি অনুগত, তারা হয়তো যাকে প্রার্থী করা হবে তাকেই মেনে নেবেন, কিন্তু কিছু কিছু সবসময় একটা সমস্যা থেকে যায় যে না, আমি মানছি না, আমি আমার ক্যান্ডিডেচার পেশ করব, আমি ভোটে দাঁড়াবো, এরকম একটা ব্যাপারও হতে পারে। একটা কথা শিবাশিস, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে সবকিছুর মধ্যেও কিন্তু দুবারের বিধায়ক মিহিরকান্তি সোম, তিনি কিন্তু ঠিক আগের মতোই দলীয় কাজ, সরকারি কাজ সবকিছু করে যাচ্ছে, এবং সাথে ফাঁকে তিনি জনসংযোগটা আরো বাড়িয়ে দিয়েছেন এবং তিনি খুব সহজে এত প্রার্থীর ভিড়, প্রত্যাশীর ভিড়, তিনি কিন্তু খুব সহজে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করছেন। এই বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে।
খুব এড়িয়ে চলার চেষ্টা, এড়িয়ে চলছেন। খুব সহজভাবে নিচ্ছেন, মানে বিষয়গুলোকে তিনি এমন কোনো গুরুত্ব দিতে চাইছেন না, কারণ তার একটাই বক্তব্য যে বিজেপি টিকিট দেবে দলের সার্ভে রিপোর্টের উপর। দলের সার্ভে রিপোর্ট হবে, তৃণমূল স্তরের কর্মীদের কাছে সার্ভে টিম আসবে, তারা মতামত নেবে, এবং মীরকান্তি সিং এতটাই মানে আত্মবিশ্বাসী যে ক্ষেত্রে দলের সার্ভের ক্ষেত্রে তিনি অনেকটাই এগিয়ে থাকবেন। তাই তিনি বারবারই বলছেন দলের সার্ভে, দলের সংগঠনের নীতি নিয়মের ভেতর থেকে আমি টিকিটের মানে পাওয়া খুব আশাবাদী। পাশাপাশি এখন একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই বাদল ভট্টাচার্য তিনি বলেছেন যদি বিজেপির টিকিট না পান তাহলে তিনি অন্য দল বলতে তিনি কিন্তু তার যে অনুগামীরা আমাদেরকে বলেছেন, তারা কিন্তু ইঙ্গিত করেছে কংগ্রেসকে। তাহলে বাদল ভট্টাচার্য যদি বিজেপির টিকিট না পেয়ে তিনি যদি কংগ্রেসের প্রার্থী হন বা হওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কংগ্রেস শিবিরের মধ্যেও একটা ডামাডোল পরিস্থিতি দেখা দিতে পারে। প্রাক্তন মন্ত্রী অজিত সিং সেটা কতটুকু মেনে নেবেন, বা এখানে ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী রয়েছেন, পুলক রায় রয়েছেন, তারাও কতটুকু কি করবেন, তো তাদের উপর একটা মানসিক একটা চাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এগুলো বিষয়ে আমরা এখনো সঠিক করে বলতে পারছি না, আমরা যেগুলো খবর পেয়েছি সেটা আপনাদের কাছে তুলে ধরলাম, কিন্তু দুই শিবিরেই একটা জটিল পরিস্থিতি কিন্তু এখনো বিরাজ করছে। তো যাই হোক, আমাদের আলোচনায় তো আমরা মোটামুটি একটা হয়তো একটা কিছু ব্যাপার আমরা স্পষ্ট করতে পেরেছি পরিস্থিতিটা। তো প্রিয় দর্শক, আমরা আমাদের পুজোর আগে চেষ্টা করব আরো কোনো ডেভেলপমেন্ট থাকলে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার, এবং আমাদের চ্যানেল এই যে আমাদের আলোচনায় আপনাদের জন্য যদি কোনো পরিপূরক মতামত থাকে, আপনাদের সুস্থ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।